আমি পদ্মজা, পর্ব ৩৫। আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। ৬ দিন পর পদ্মজার মেট্রিকের ফলাফল। এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে নিবেই। পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই পদ্মজা চিৎকার করে উঠল। তাই দ্রুত দৌড়ে গেল, দরজা ঠেলে ভেতরে ঢুকল। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমির দ্রুত কাছে এসে বলল, কি হয়েছে? ওখানে ওখানে কে যেন ছিল, আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো। গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো। সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকল। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতেই চোখ দুটি দ্রুত সরে যায়। পদ্মজার পিল্লি চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না। কথা শেষ করেই সে বেরিয়ে যায়। যাওয়ার তাড়া দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল, এরপর আমিরকে খুঁজতে থাকল। আমির সোজা রিদওয়ানের ঘরের দিকে যায়। রিদওয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদওয়ানের বুকে শার্ট খামচে ধরে, চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। শার্ট ছাড়। ছাড়ব না, কি করবি? তুই আমার বউয়ের দিকে কুনজর দিবি আর আমি ছেড়ে দেব? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির, মুখ সামলা, গালাগালি করবি না। করব? কি করবি তুই? আবার বলছে, শার্ট ছাড়। আমির ঘুষি মারে রিদওয়ানের নাকে। রিদওয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চাচানিচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র। আমি রিদওয়ানকে টেনে হিচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবুও শুনলি না। রিদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে, রিদওয়ানের দিকে টেরে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বললেন, কি হয়েছে তোদের? তোরা এমন করতেছস কেন? দাদুর সরে যাও, মাদাচোর বাচ্চারে আমি মেরে ফেলবো। তুই কি ভালা মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল রিদওয়ান। আমি নূরজাহানকে ডিঙিয়ে রিদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো, তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমি মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হবার চেষ্টা করলো, পরে জ্বলে উঠে বলল, আব্বা, আপনি জানেন না ও কি করছে? পদ্মজা গোসল করছিল, ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা, আমিনা, রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছি করে উঠল। রিদওয়ান সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি। তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রিদওয়ানই ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ। আব্বা, কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা রিদু, কারণ আমার আগে থেকে ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কি সব শুনছে? ফরিনার দুই ঠোঁট হা হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমিনা বললেন, আপা, আমি আগেই কইছিলাম এই ছেড়ি বিনাশিনী, এই ছেড়ির রূপ আগুনের লাগান, এই ছেড়ির জন্যে এখন বাড়ির ছেড়াদের ভেজাল হইতাছে। আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করল। মজিদকে বলল, আব্বা, আপনি আর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলবো? আর আম্মা, এরপরেও বলবা এ বাড়িতে রেখে যেতে পদ্মজাকা? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না। মনে রেখো আব্বা, তুমিও কথাটা মনে রেখো, আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায়। তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে, বউ রেখে যাবা কেন? আর রিদওয়ান, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জলজল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি।